লাইফ হতো ऐसी খালি আকাশে তারা নেই। এর সময় বাড়িতে ঘুম থেকে উঠে রেডি হওয়া শুরু করি, আর এখন দেখো কোলাঘাট চলে এসেছি। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো লরি পাল্টে গেছে। আরে কাকা কত চাপবে, বেরোতে তো যাও। আরে পুরো বস্তি কা হাস্তি ব্রো। তুমি জানতেও পারবে না যে কখন তোমার চালান কাটা হয়ে গেল, অটোমেটিক তোমার ফোনে মেসেজ চলে আসবে। ফাইনালি পুরীর বোর্ড দেখতে পেয়েছি। আচ্ছা তো ধরুন ঘড়িতে বাজে 12টা 49, রেডি মোটামুটি হয়ে গেছি। এখানে আমার রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সব রয়েছে, এগুলো জাস্ট পরবো। হেলমেটে লাগানো রয়েছে অ্যান্টি ফগ ভাইজার উইথ নাইট ভিশন। আর এখানে আমার গোপ্রোর ব্যাটারি চার্জ হয়ে গেছে, একটা হয়ে গেছে। আর এটা হিরো 8-এর ব্যাটারি, এটাও চার্জ হয়ে গেছে। আমার যে বড় লাগেজটা রয়েছে বাইকে সেট করা হয়ে গেছে, আর ছোট ট্যাঙ্ক ব্যাগটা ওটা বাইকে বেঁধে নেবো। বাদ বাকি চলো রেডি হয়ে নিয়ে তারপর বাইকের কাছে গিয়ে তোমাদের সঙ্গে মোটো ব্লগে কথা হচ্ছে। জয় গোলকনাথ। তো সৌরভ চলে এসেছে, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, আর ট্রিপ মিটারটা এখান থেকে করে নেবো 0। কালকে আমি ফুল ট্যাঙ্ক করিয়ে রেখেছি, অ্যাপ্রক্স ধরে নাও 1000 টাকা তেল ভরা রয়েছে ফুল ট্যাঙ্ক করানোর জন্য। ফাইনালি 2 বছর ধরে সিরিয়াসলি ভাই, আমরা আজকের দিনটার জন্য কবে থেকে ওয়েট করে রয়েছি। লিটারেলি এই প্রথমবার আমরা আমাদের জীবনে এরকম নাইট রাইড করতে বেরিয়েছি, তা আবার কলকাতা টু পুরী 550 কিলোমিটার একটা ডিস্টেন্স আমরা কভার করবো আজকে। আর দেখা যাক কতক্ষণ কি লাগে। এখন রাত্রিবেলা খুব বেশি জোরে ভাগানো যাবে না, তবে হ্যাঁ কোলাঘাটে একটা স্টপ মারবো অবশ্যই, কারণ কোলাঘাটে স্টপ না দিলে আমরা তারপর আর কিছু পাবো না। সোজা আমরা চলে যাবো কোলাঘাটে গিয়ে আমাদের ফার্স্ট স্টপ দেবো। আর যেহেতু বাড়ির থেকে আমাদের আজকের গন্তব্য পুরীর ডিস্টেন্স মোর দ্যান 500 কিলোমিটার, তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে 5টা থেকে 6টা ব্রেক দেওয়ার, পার 100 কিলোমিটারে একটা করে স্টপ দেবো আর কি। তো এই মুহূর্তে আমরা ক্রস করছি এয়ারপোর্ট, আর কলকাতাকে বাই বাই করে দিয়ে আমরা বেরিয়ে যাবো হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে হয়ে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইফ উইথ এস। আর গুড মর্নিং বলবো না গুড নাইট জানি না, বাট ইটস ওকে। একটা আলাদাই এনার্জি, একটা আলাদাই ভাইব ক্রিয়েট হচ্ছে, কারণ প্রথমবার জীবনে এরকম নাইট রাইড করতে বেরিয়েছি, তা আবার কলকাতা ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে পুরী। আর তোমরা যারা আমার চ্যানেল রেগুলার বেসিসে দেখো তারা জানবে যে আমি গত 1 মাস আগেই পুরী গেছিলাম উইথ ফ্যামিলি, কিন্তু তারপরেও আবার কেন পুরী যাচ্ছি সবটা তোমাদেরকে বলবো। একটা বিশেষ কারণ রয়েছে, সেই কারণের জন্যই আমাদের এই ট্রিপ, আমাদের এই জার্নি। রাতের অন্ধকারে বালির ব্রিজটা দেখো কি দারুণ লাগে না? রাতে রাইড করার জন্য নাইট ভাইজার তো আমি বলবো মাস্ট, ফুল পয়সা বসুল ভাই। লাইট যতক্ষণ রয়েছে আমাদের সঙ্গে ততক্ষণ কোনো চিন্তা নেই। যখন বেলদা বাইপাসে উঠবো তখন লাইট আর থাকবে না। এবার দেখা যাক আমাদের বেলদা বাইপাস পৌঁছাতে কতক্ষণ লাগে। সামনেই রয়েছে আমাদের ফার্স্ট টোল গেট আজকের রাইডের। আমি যখন ইউটিউবে ভ্লগিং শুরু করেছিলাম তখন আমার জীবনের প্রথম লং রাইড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল কিন্তু পুরী। আজ থেকে ঠিক 2 বছর আগে আমার পালসার 150 নিয়ে। তো তোমাদের জীবনের প্রথম লং রাইড কোথায় ছিল সেটা কিন্তু অবশ্যই জানিও। ছোট হোক বড় হোক, কাছে হোক দূরে হোক, যেখানেই হোক না কেন, তোমরা কোন জায়গা থেকে তোমাদের বাইকিং, তোমাদের রাইডিং এক্সপিরিয়েন্স শুরু করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত যাওনি বা ভাবছো যে যাবে, তাদের ড্রিম ডেস্টিনেশন অনেকেরই লাদাখ থাকে, তো লাদাখ হোক বা যাই হোক না কেন কমেন্টে কিন্তু জানিও যে তোমাদের ড্রিম ডেস্টিনেশন কোনটা। আর এবছর 2024-এ ইচ্ছে রয়েছে, গেস করো কোথায় হতে পারে। গত বছর গেছিলাম রাজস্থান, এবছরও প্ল্যানিং চলছে এরকম একটা কিছু। 75 কিলোমিটার ক্রস করে গেছি বাড়ি থেকে বেরিয়ে। সাধারণত অন্যান্য সময় 3টের সময় বাড়িতে ঘুম থেকে উঠে রেডি হওয়া শুরু করি, আর এখন দেখো কোলাঘাট চলে এসেছি। আমাদের বাইকগুলো এখানে সাইড করা রয়েছে, আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এখান থেকে আমাদের চা খাওয়া ডান, আর বাসটা চোখে পড়লো। আরে পুরো বস্তি কা হাস্তি ব্রো। কত লাগলো ভাই আমাদের চায়ে? 15 টাকা করে। ওতে ভাঁটটারই দাম ছিল 10 টাকা। 30 টাকার লিকার চা। দেখে আসবে ওখানটা কাঁচি পড়ে আছে, চাকায় না ঢুকে যায়। কোলাঘাট থেকে চা খেয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। বাঁ দিকে যে রাস্তা রয়েছে ওটা দীঘার দিকে যাচ্ছে, আমরা এবার সোজা পুরীর দিকে। উই আর এন্টারিং দ্য সেকেন্ড টোল গেট অফ আওয়ার টুডেজ জার্নি, ডেবরা টোল প্লাজা। 115 কিলোমিটার ক্রস করলাম আমরা বাড়ির থেকে বেরিয়ে এখনো পর্যন্ত।
1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 4:45। আমরা আমাদের বাইক সাইড করেছি একটা এইচপি পেট্রোল পাম্পের সামনে, আর এখানে রয়েছে একটা ফার্স্ট চার্জিং পোর্ট যার সামনে আমরা চার্জ নিচ্ছি এইভাবে। হ্যাঁ, এটার সামনে শুলেই চার্জ হয়ে যায় বডি। সৌরভ হাফ জায়গা নিয়ে নিয়েছে, হাফ আমার জন্য রেখেছে। পাওয়ার ন্যাপ নিচ্ছি ভাই এই তো লাইফ হতো ऐसी। সেরা ভাই সেরা। খালি আকাশে তারা নেই। এই পেট্রোল পাম্পের লোকগুলো কিছু বলবে না তো? দাদা এরকম করে বলছো, সেই কালকে বেরিয়েছি, ঘর ছাড়া দুই পৃথিবী, ঘর ছাড়া দুই পাবলিক, দুই শালিক, সরি আর বলে যা কোকিল কাক। তো ঘড়িতে বাজে 5:05, আমাদের মিনিট 15 মতন রেস্ট নেওয়া হয়ে গেছে। তো রাস্তা এখানে এরকমই অন্ধকার, যদি সেরকম কিছু দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো, আর না হলে আলো ফুটুক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ওকে অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ঘড়িতে বাজে 5:55। আমরা একটু করে ঢুকে পড়েছি বেলদা বাইপাসে, আর প্রচুর পোকা এখানে ফাট করে আমার হেলমেটের ভাইজারে এসে লাগছে, হয়তো গোপ্রোতেও লাগছে স্ক্রিনেতে। ও ভাই, এটা কি কাণ্ড! তো পুরো রাস্তা জুড়ে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো লরি পাল্টে গেছে। বেলদা বাইপাসের ওপর এই যে জায়গাটা বানানো রয়েছে না, এটা হয়েছে যাতে এমার্জেন্সি টাইমে প্লেন ল্যান্ড করানো যায় তার জন্য। দেখো কতটা চওড়া, আর মাঝখানে দাগ কেটে নাম্বারিং করা রয়েছে। ক্লিয়ার ভাইজার হেলমেটে তো লাগিয়ে নিয়েছি। 7:25 বাজে ঘড়িতে, আমাদের চা ব্রেক ডান। এখান থেকে আবার আমরা এগোতে থাকবো। এখান থেকে বালাসোরের ডিস্টেন্স হচ্ছে 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275, আর চেন্নাই 1543। এখান থেকে চেন্নাই যেতে গেলে 2 দিন তো লেগেই যাবে। এই জায়গাগুলোতে প্রচণ্ড গাড়ি এরকম টালমাল করে। এখানকার নাম হচ্ছে সরস্বতীপুর। এখান থেকে আমাদের পুরী সি বিচ এর ডিস্টেন্স বাকি রয়েছে 5 ঘন্টা 12 মিনিট, টু বি এক্স্যাক্ট 253 কিলোমিটার্স। সকাল 9:30 আমরা এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে বাড়ির থেকে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে কচুরি, আর তার সঙ্গে পনিরের তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের রাইডিং জ্যাকেট পরবো, এখান থেকে আবার বেরোবো। বাকি আছে 279 কিলোমিটার, ওই 280 কিলোমিটার যেতে ধরে নাও 1টা বা 2টো বাজবে, দেখা যাক। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। ঘড়িতে বাজে 9:54, কিন্তু এখানকার ওয়েদার দেখলে মনে হবে যে 1টা বেজে গেছে, এতটাই রুক্ষ ওয়েদার বলতে পারো। আর যত আমরা ইন্ডিয়ার দক্ষিণ দিকে যাব, ভারতের দক্ষিণ দিকে যত এগোতে থাকবো, তত এই ওয়েদার কন্ডিশনটা না আরও বেশি রুক্ষ হতে থাকবে। চ ভাই, বাড়ি থেকে শুরু করে 280 কিলোমিটার আসা পর্যন্ত আমাদের রাস্তা একদম সুন্দর ঝকঝকে ছিল, তোমাদেরকে এতক্ষণ তো দেখিয়েছি। কিন্তু তারপর থেকে এই মোটামুটি ধরে নাও 10 কিলোমিটার মতন হলো, তারপর থেকে শুরু হয়েছে এরকম ছোটো ডাইভারশন, যেখানে রাস্তায় এরকম সাইডে কাজ চলছে, আর তার জন্য কি হচ্ছে আমাদেরকে একটু জ্যাম ফেস করতে হচ্ছে খানিকটা এইরকম। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাব। বাড়ির থেকে যদি ব্রেকফাস্টটা নিয়ে আসা যায় তাহলে অনেকটা পয়সা বেঁচে যায়, কারণ দেখো 3-4 দিনের জন্য যখন ঘুরতে বেরোই আমরা, তখন খরচার কোনো হিসেব থাকে না, এদিক ওদিক দিয়ে অনেকটাই টাকা বেরিয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে যদি এরকম টুকটাক কিছু বাঁচানো যায়, যে কোনোভাবেই হোক না কেন, তাহলে অনেকটা হেল্প হয়। এই যে আমাদের ডান দিকে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে রয়্যাল এনফিল্ডের বাইক যাচ্ছে। ইন্ডিয়াতে বেশিরভাগ মোটো ব্লগার বলো বা যারা নর্মাল ব্লগিং করে না, ঘুরতে যায়, তারা সবাই কিন্তু নর্থ ইন্ডিয়াটাকে বেছে নেয় ঘুরতে যাওয়ার জন্য। কারণ হিমালয়ের দিকটাতে, এই যেমন ধরো মানালি হোক, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং হোক, শিলিগুড়ি হোক, সিকিম হোক, কাশ্মীর হোক, লাদাখ হোক। কিন্তু খুব কম লোকই আছে যারা সাউথ ইন্ডিয়ার দিকে যায়। তার কারণ হচ্ছে এখানকার টেম্পারেচার, এখানকার ক্লাইমেট। আমরা যত আস্তে আস্তে উড়িষ্যার দিকে ঢুকছি, উড়িষ্যার ভেতরে ঢুকছি, তত কিন্তু ওয়েদারটা বড্ড বেশি রুক্ষ হয়ে যাচ্ছে। রুক্ষ মানে কি বলবো, এই গরম, মানে যেমন ধরো আমরা ফেব্রুয়ারি মাসে রয়েছি, আমাদের কিন্তু ভালো রকম গরম লাগছে। আর সাউথ ইন্ডিয়ায় সেরকমভাবে শীতকাল বলে আলাদা করে কিছু হয় না। ওখানে হায়দ্রাবাদ বা তেলেঙ্গানা এই সমস্ত দিকে কি হয়, ডিসেম্বর মাসেও যদি তোমরা যাও, 25 ডিসেম্বর বা জানুয়ারি মাস, সেই সময়তেও কিন্তু গরম ভালো রকম থাকে। মানে তোমরা যদি একটা শার্টের ওপর, মানে একটা টি শার্টের ওপর একটা শার্ট পরে নাও, তাহলেই কিন্তু চলে যায়। কিন্তু তাই বলে কি আমরা পুরী যাবো না? আমরা পুরী বাঙালি ভাই, দীঘা, পুরী, দার্জিলিং একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে বাঙালির মনে, দীপুদা বলে কথা।
জায়গা রয়েছে, আমরা ঢুকে গেছি। এটা আমাদের খুব সম্ভবত 5 নম্বর টোল গেট আজকের। আরে কাকা কত চাপবে, বেরোতে তো দাও। ডাইভারশন যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে খানিকটা করে যাচ্ছি, আবার একটা নতুন করে ডাইভারশন চলে আসছে। আরে দেখো এখানে রাস্তা খানিকটা এরকম চিড়ে দিয়েছে রাস্তাগুলোকে যেন। ধুলো 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 ধুলো, এর মধ্যে দিয়ে ভাই পাস করতে হচ্ছে। তারপরে সিঙ্গেল লেন, সামনে গিয়ে আবার কাট আউট রয়েছে, আমরা বাঁ দিকে ঢুকে যাবো। তো এইভাবেই চলছে। লাস্ট 20 কিলোমিটারের ওপর হয়ে গেল। ভাইয়া তো এখান থেকে ফুয়েল আপ করালাম 901 টাকার, আর 3 টাকা 4 টাকার মতন বাইরেই বোধহয় পড়ে গেছিলো। আমি দাদাকে বললাম যে মাঝখানে পার্টিশন আছে, ঠিক করে দাও। ভদ্রক পার করে এবার আমাদেরকে ভুবনেশ্বর এবং কটক পার করতে হবে। ভুবনেশ্বর থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 60 কিলোমিটার। ঠিক এখন যেভাবে আমি চালাচ্ছি না, যদি এতক্ষণ এরকমভাবে চালাতাম তাহলে পৌঁছে যেতাম। 130 কিলোমিটার। ভাই আমি ফোনটা অফ করছি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এখানে আসতেই পুরোপুরি 400 কিলোমিটার গাড়ি কভার করলো। এই যে রাস্তার উপরে দেখতে পাচ্ছ এগুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে ক্যামেরা, স্পিড চেকিং ক্যামেরা। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে এখান থেকে চালান কাটে, তুমি জানতেও পারবে না যে কখন তোমার চালান কাটা হয়ে গেল। অটোমেটিক তোমার ফোনে মেসেজ চলে আসবে। তো তোমরা যদি আসো সিসি ক্যামেরা সেট আপগুলো যখনই দেখতে হবে তোমরা, তখন একটু স্লো ডাউন হয়ে যাও। আর বাদ বাকি রাস্তার যা কোয়ালিটি, 100-110-এ ক্রুজ করাটা খুবই ইজি ব্যাপার। কত জায়গায় ক্যামেরা ভাই, সেই থেকে প্রায় 8-9 জায়গায় দেখা হয়ে গেল এই যে ক্যামেরা দেওয়া। আর ভুবনেশ্বর, কটক এই জায়গাগুলোতে, মানে আগে গিয়ে কটক পড়বে, এই সমস্ত পয়েন্টগুলোতে গোটা রাস্তা জুড়ে এখানে ক্যামেরার পজিশনিং করা রয়েছে। আর ক্যামেরার পজিশনিংগুলোর ঠিক আগেটাতে এরকম রাস্তার ধারে বাঁ দিকে দেখবে সবুজ রঙের বোর্ড দেওয়া রয়েছে। সেই সমস্ত বোর্ডগুলোতে স্পিড দেওয়া থাকে, যে 2 চাকার জন্য এত, 4 চাকার জন্য এত, বা বড় গাড়ির জন্য, ট্রাকের জন্য এত স্পিড। সেই স্পিডের ওপরে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু চালান আসতে পারে। তো কারণ কতজনের এরকম চালান কাটা হয়েছে কি হয়নি, আদৌ এই ক্যামেরাগুলো কাজ করে কি না। বাট সেফটি ফার্স্ট। রাস্তার কোয়ালিটি দেখে মন তো চাইছে ভাই যে 100-এ ভাগিয়ে নিয়ে চলে যাই, কিন্তু উপায় নেই। তো সেই জন্য আমরা 80-85 রাখছি, কখনো বা 90-ও চলে যাচ্ছে। আর এই যে সামনে দেখো বাঁদিকে বোর্ড দেওয়া রয়েছে, সি এই যে স্পিড লিমিট বাইকের জন্য 60। ও ভাই, সামনে পুলিশ পেট্রোলিং কার। তবে পিসিআর ভ্যান কিন্তু কখনোই চালান কাটতে পারে না। এছাড়া তোমরা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করো যে দাদা স্টেটের বাইরে গেলে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে গেলে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হয়, তো আলাদা করে পারমিট বানাতে হয় কি না। তো দেখো কোনোরকম কোনো পারমিট লাগে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যেখানেই যাও না কেন, উইদিন ইন্ডিয়া কোনো পারমিট লাগে না, এক্সেপ্ট কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো কিনা খুব রেস্ট্রিক্টেড জায়গা, যেখানে বর্ডারের ক্লোজ। যেমন আমি লাস্টবার যখন গেছিলাম রাজস্থান, তো সেখানে পাকিস্তান বর্ডারের কাছে যেতে গেলে তোমাকে পারমিট বানাতে হয়। এছাড়া যেমন ধরো লাদাখের পারমিট লাগে, সিকিমে গুরুদংমরের তোমার পারমিট লাগবে। তো এই সমস্ত কিছু কিছু জায়গা রয়েছে যেখানে যেতে গেলে তোমার পারমিট লাগে। এছাড়া যেমন ধরো টাকি যেতে গেলে তুমি যদি বর্ডারে ওই গোলপাতা ফরেস্টের কাছে যাও, তাহলে তোমাকে যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট, তোমার ভ্যালিড অরিজিনাল গভর্নমেন্টাল সার্টিফাইড ডকুমেন্ট, এই যেমন ধরো ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা আধার কার্ড, এটা জমা রেখে তারপর তোমাকে যেতে হবে। যতক্ষণ তুমি ফেরত আসছো ততক্ষণ ওটা ওই বিএসএফ অফিসারদের কাছে জমা থাকবে। তো এই ধরনের কিছু নিয়ম রয়েছে। তবে আলাদা করে উড়িষ্যা বা এই সমস্ত রাজ্যগুলো, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কানপুর, নাগপুর, এই সমস্ত সিটিগুলো কোথাও ভিজিট করতে গেলে কোনোরকম কোনো পারমিট করাতে লাগে না। বাইকে যে সমস্ত ডকুমেন্টসগুলো সেগুলো ক্যারি করলেই হয়, আই মিন ব্লু বুক বা আরসি হোয়াটএভার, আর তার সঙ্গে তোমার ড্রাইভিং লাইসেন্স, বাস দ্যাটস ইট। তো এটুকু তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, তো সেটা বলে দিলাম। এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্গুলি, আর সামনে গিয়ে 13 কিলোমিটার পরে পড়বে হচ্ছে কটক। কটকে এই জায়গাটা পুরোপুরি আমাদের উল্টো টাকার মতন, সেই ওপরের রেল লাইন, নিচের জ্যাম রাস্তা। এখান থেকে ভুবনেশ্বর 20 কিলোমিটার, আর ভুবনেশ্বর থেকে ধরে নাও আরও 60 কিলোমিটার।
তো আমরা এতক্ষণ মেন হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, ওখান থেকে আমরা নিচের দিকে নেমে এসে বাঁ দিকে চলে যাব। সামনে বোর্ডে দেওয়া রয়েছে পুরী 67 কিলোমিটার এখান থেকে। বাড়ি থেকে শুরু করে এখনও পর্যন্ত 468 কিলোমিটার বাইক চলেছে। তো বন্ধু ফাইনালি পুরীর বোর্ড দেখতে পেয়েছি। এখান থেকে আর মাত্র 42 কিলোমিটার। ও ভাই, কোনারক 41, পুরী 42। ও ভাই এইখানটা একটা ছবি নি। আমরা যে রাস্তাটাতে যাচ্ছি এটা হচ্ছে বাদশাহী রোড, আর এখান থেকে পুরীর ডিস্টেন্স বাকি আছে আর মাত্র 37 কিলোমিটার, 40 মিনিট দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। তবে গরম কিন্তু রয়েছে ভাই, এটা ফেব্রুয়ারি মাস মনে হচ্ছে না। উড়িষ্যায় পেট্রোলের প্রাইস হচ্ছে 103 টাকা পার লিটার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়, কার সাথে মুখ বুঝে। তো ফাইনালি ঘড়িতে বাজা হচ্ছে পুরোপুরি 3টে, আমরা পৌঁছে গেছি পুরী। আর সোজা গেলে হচ্ছে বিচ। আমরা সিগন্যালটা খুললে তারপর বিচের সামনে যাব, গিয়ে আজকে আমাদের যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলটার সাথে কন্ট্যাক্ট করব। এর আগের বার যেখানে ছিলাম সেখানের সাথেই ফার্স্টে কথা বলবো। আমরা অ্যাকচুয়ালি বাড়ির থেকে বুকিং করে আসিনি, তো চলো দেখা যাক রুম কেমন কি পাই না পাই, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, তো এখানে শেষ করে দিচ্ছি। আমরা হোটেল নেই, তারপর কীরকম কী রুমে থাকছি, কি করছি, আর কেন 1 মাস পরে আবার পুরী এলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, আর কমেন্টে জানাও তোমাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ও হ্যাঁ, বেল আইকন না বাজিয়ে থাকলে বাজিয়ে দিও, আর যদি বাজিয়েও থাকো তাও নোটিফিকেশান না পাও তাহলে বেল আইকনটা প্রেস করে অলটা টিপে দিও, তাহলে করে সমস্ত ভিডিও নোটিফিকেশান চলে আসবে। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই। ভেবেছিলাম যে ফাঁকা পাবো হয়তো সরস্বতী পুজোর পরের দিন বলে কথা, কিন্তু দেখছি লোক ভালোই রয়েছে। আসলে দীঘা, পুরী, দার্জিলিংয়ের কোনো সিজন লাগে না, এখানে সারা বছরই সিজন।